নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। এখন আপনারা শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। আজকে আমি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত তপন চরিত এই গল্পের বৈঠক থেকে একটি গল্প পাঠ করে শুনেছি। গল্পটির নাম অভ্যর্থনা। তপন চরিত গল্পটি প্রথম দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরে 1973 সালের মার্চে গল্পটি প্রথম গ্রন্থিত হয়। শুরু করছি আজকের গল্প পাঠ, অভ্যর্থনা। তপন বললে, টু বি ফ্র্যাঙ্ক, আবার প্যাঁচে পড়া গেল হে। প্যাঁচে পড়বার এবং পড়াবার একটা স্বাভাবিক শক্তি তপনের আছে, সুতরাং আমি খুব বিচলিত বোধ করলুম না। ওর দিকে একবার তাকিয়েই তক্তাপোশের ওপর সাজানো পেশেন্সের তাসগুলোকে অনুধাবন করে চললুম। হ্যাঁ, আমি মরছি নিজের জ্বালায়, আর তোমার খালি তাস আর তাস। চটে গিয়ে তপন তাসগুলোকে এলোমেলো করে ছড়িয়ে দিলে। হা হা করে উঠবার সময়ও দিল না। ভালো লাগে এসব। যেমন রাবিশ তোমার গল্প, তেমনি বিশ্রী তোমার হ্যাবিট। এত কুড়েমিও করতে পারো। অজ্ঞতা তাসগুলো গুছিয়ে তুলে ফেলতে হলো। বললুম, সকালবেলাতেই একেবারে মারমার করে ছুটে এসেছো যে, ব্যাপারটা কি শুনি। মাথা আর মুন্ডু ভারী মুশকিল হয়েছে সুকুমার। মিসেস ঘো 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 মিসেস ঘো ঘো আবার কে? ঘো ঘো নয়, ঘোষাল। এতক্ষণে তপন নামটাকে সম্পূর্ণ ওগরাতে পারল। এখানকার গার্লস স্কুলের নতুন হেডমিস্ট্রেস। আজ বিকেলে তিনি আমাদের বাড়িতে আসছেন। কেন? এইবার আমার মনে সন্দেহের ছায়া পড়ল। তুমি কি তার স্কুলে চাকরি চাও? তোমার ব্যাংকের চাকরিটা তো নেহাত মন্দ নয়। নাকি ভর্তি হতে চাও আবার? কিন্তু বিএ পাশ করার পরেও স্কুলে কি আবার ভর্তি হওয়া যায়? তা ও তো মেয়েদের স্কুল। তার উপর তোমার মুখে তো আবার গোফও রয়েছে। ওই গোফ শুদ্ধ তোমায় ভর্তি করতে কি উনি রাজি হবেন? তখন এবার দস্তুর মতো, যাকে বলে, গর্জন করল। লুক হিয়ার সুকুমার, সব সময় ইয়ার কি আর ভালো লাগে না। কোন কোন সময় ভালো লাগে বলে ফেলো, নোট করে রাখি। অলরাইট, আমি চলে যাচ্ছি। চলেই যাচ্ছিল, আমি খপ করে ধরে ফেললুম। বসো বসো, ঠান্ডা হও, ঘোলে শরবত আনিয়ে দিই। হ্যাঁ, ইয়োর ঘো 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 ঘোল। না না না, হেডমিস্ট্রেস। সত্যি ভাই, খুব মুশকিল হয়েছে। কি যে করি বুঝতে পারছি না। তপনের মুখের চেহারা দেখে এবারে আমার মায়া হলো। কি হয়েছে বলতো? বিশদ বিবরণটা জানা গেল এতক্ষণে। মিসেস ঘোষাল তপনের মার বাল্যসখী। একই স্কুলে দুজনে পড়তেন। তপনের মা ক্লাস 10 পর্যন্ত এসেই থমকে যান। মিসেস ঘোষাল টক টক করে বিএ পাশ করেন। মিস্টার ঘোষালকে বিয়ে করেছিলেন, কিন্তু সে ভদ্রলোক বছর শতেক পরে আফ্রিকা না আমস্টারডামে কোথা যেন একটা কাজ জুটিয়ে উধাও হয়েছেন। কারণ আর কিছুই নয়, ভদ্রমহিলার পরিচ্ছন্নতার বাতিক অসাধারণ। প্রত্যেকটা জিনিস টিপটাপ রাখা চাই। চেয়ারে পা তুলে বসলে প্রলয় ঘটাবেন। টিপয়ের ফুলদানি আধ ইঞ্চি এদিক ওদিক হলে ঝিয়ের চাকরি যাবে। খাওয়ার সময় কেউ হুসহুস আওয়াজ করলে টেবিল ছেড়ে উঠে যাবেন। শোনা যায় দিনে 4 বার দাঁত মাজাতে আপত্তি করাতেই নাকি শেষ পর্যন্ত মিস্টার ঘোষালকে প্রাণ নিয়ে উগান্ডা কিংবা উরুগুয়েতে পালাতে হয়েছে। এসব রোমাঞ্চকর কাহিনী তপন তার মার মুখেই শুনেছে। এরকম ভয়ানক জীবকে তুমি বাড়িতে আসতে বললে কেন? আরে,
আমি বলেছি নাকি? কাল একটা অ্যাকাউন্ট খুলতে আমার ব্যাংকে এসেছিলেন। এ কথা সে কথার পরেই ফস করে চিনে ফেললেন। বললেন, ও, তুমি লোকনাথ বাবুর ছেলে। তোমার মার নাম তো মালতী, তাই না? আরে, মালতী তো আমার ছেলেবেলার সই। সুরবালা বললে তক্ষুনি চিনে ফেলবে। আমি বুঝতে পারলুম এই সেই সাংঘাতিক মিসেস ঘোষাল। আর উনিও সঙ্গে সঙ্গে নাক কুঁচকে বললেন, তুমি নস্যি নাও কেন? ছি 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 ছি, খুব ন্যাস্টি অভ্যেস, ওসব ছেড়ে দাও। তারপরেও তুমি ওকে আসতে বললে? ধুত্তুর! তখন আবার চটে উঠল। আমি কি পাগল? নির্জয় বললেন, আমি কাল সন্ধ্যের দিকে তোমার বাড়িতে যাব। আমি বললুম, বাবা মা কেউ এখানে নেই, 2 মাসের জন্য হরিদ্বারে গেছেন, একেবারে কুম্ভ স্নান সেরে ফিরবেন। উত্তরে বললেন, কেন? তুমি তো আছো। আমি তোমাদের বাড়ি দেখতে যাব, কিন্তু খবরদার চা জল খাবারের ব্যবস্থা করো না কিন্তু। আমি যখন তখন যা তা খাইনি। যাক, এদিক থেকে বাঁচোয়া। তা বটে, কিন্তু ভাই, এই মাসখানেকের ভিতরে বাড়ি ঘরের অবস্থা তো সঙ্গীন। ঝুলঝুলোর জন্য আমি ভাবছি না, ও ঝেড়ে টেড়ে সাফ করা যাবে কোন, কিন্তু আর সব যা হয়ে রয়েছে, তাই রেগুলার সুন্দরবন যাকে বলে। চাকরটা আবার পরশু দেশে পালিয়েছে। এই 7th টাইম ওর চাঁচা মারা গেল। একটা জিনিস লক্ষ্য করেছো হে? ওদের অনেক চাঁচা থাকে, আর তারা খুব কুইকলি মারা যায়। আমি চিন্তা করে বললুম, হুম, চাঁচাদের মৃত্যুর হার খুব বেশি। যাক, ও নিয়ে তুমি কষ্ট পেও না, তোমার তো আর চাঁচা নেই। তা এখন কি করতে চাও? তুমি আমাকে হেল্প করো, বিপদে বন্ধুর কাছেই আসতে হয়। আমি আবার ব্যাপারটা চিন্তা করে দেখলুম। তারপর বললুম, তোমার সেই যে মুখোশটা, মানে সেই অয়েল মাস্ক, সেটা এখনো আছে নাকি? যদি থাকে তাহলে আমি বরং সেইটে পরে সন্ধ্যাবেলায় তোমাদের বাগানে দাঁড়িয়ে থাকবো। মিসেস ঘোল, ও আই এম সরি, মিসেস ঘোষাল গেটে ঢুকতেই একটা তাড়া লাগাবো ঘোঁত করে, ঊর্ধ্বশ্বাসে পালাবেন, এবং তুমিও। তপন তড়াক করে উঠে দাঁড়ালো, রেগে বললে, তোমার সঙ্গে কথা বলাই ছক মারি। যা পারি আমি একাই করব, কারোর সাহায্য আমার দরকার নেই। আমি বললুম, কারেক্ট, একেই বলে তেজ। তোমার কথা ভেবেই তো বিবেকানন্দ বলেছিলেন, হেবি সাহস অবলম্বন করো। তপন দরজাটা দড়াম করে আছড়ে বেরিয়ে গেল, যেন বেশ রোমাঞ্চকর নাটকের প্রথম দৃশ্য জবনিকা পড়ল। আর জবনিকা পড়ে ভালোই হলো, কারণ বিবেকানন্দের বাণী থেকে ওই একটিমাত্র লাইনই আমার মুখস্থ। ম্যাট্রিক থেকে বিএ পর্যন্ত বাংলার সব পরীক্ষাতেই রচনা লিখতে গিয়ে এর জন্যই কবি গাহিয়াছেন, এই কথাটাই, এই লাইনটাই আমি চালিয়ে দিয়েছি। কিন্তু বিকেলে অফিস থেকে মেসে ফিরেই মনটা কিরকম চিরবির করতে লাগলো, যেন একটা আরশোলা বেরিয়ে এসে ক্রমাগত আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। শেষে বুঝতে পারলুম ওটা আরশোলা নয়, বিবেক। তপনের এই দারুণ দুঃসময়ে বন্ধু হিসেবে অন্তত ওর পাশে আমার দাঁড়ানো উচিত। অতএব বেরিয়ে পড়া গেল। দরজায় কড়া নাড়তে হলো না, দেখি সামনেই দাঁড়িয়ে আছে, মুখে ভরাট খুশির হাসি। ওর পরিপাটি করে ছাঁটা সরু গোঁফ পর্যন্ত সেই খুশিতে চকচক করছে। বোঝা গেল একটা স্বর্গীয় পরিতৃপ্তিতে ও উদার হয়ে আছে। আমার উপর এতটুকুও আর রাগ নেই।
হেসেই বললে, কটা বেজেছে হে? ঘড়ি দেখে বলল, 5:30। ও, তাহলে মিসেস ঘোল বলতে চাইছো? না 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 না, ঘোষাল 5-10 মিনিটের মধ্যেই এসে পড়বে। দেখে যাও কেমন সাজিয়েছি বসবার ঘরটা। তোমার মনে হবে যেন কলকাতার আর্টিস্ট হাউসে এসে ঢুকেছো। ও রিয়েলি? শিহরিত হয়ে আমি ভিতরে পা দিলুম। মেঝেতে কার্পেট পাতা, চেয়ার টেবিলগুলো ঝকঝক চকচক করছে। একটা ফুলদানিতে গোটা কয়েক গাঁদা ফুল সাজানো। তপন দারুণ খুশি হয়ে গোফে তা দিলে, বললে, দেখছো কি, আজ ছুটি নিয়েছিল অফিস থেকে। সারা দুপুর বসে বসে চেয়ার টেবিল বার্নিশ করেছি। বার্নিশ করেছো তুমি? তপনের ওপর আমার ভক্তি বেড়ে গেল। এ বিদ্যেও তোমার আছে নাকি? বিদ্যে থাকে নাকি? তপন হে 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 করে হাসে। একবার করতে হয়, বললে বিশ্বাস করবে না। জীবনে এই আমার প্রথম বার্নিশ। আর ফর্মুলাটা কি বলে গিয়ে, একেবারে অরিজিনাল। হ্যাঁ, হুম হুম, পরে বলবো। আচ্ছা, এবার দেয়ালের দিকে তাকাও। আমি তাকালুম এবং লাফালুম তৎক্ষণাৎ। এসব কি হে? ছবি। কার ছবি? কিসের ছবি? কিসের ছবি আমি তার কি জানি, কিন্তু কেমন দেখাচ্ছে তাই বলো। বললুম, বুঝতে পারছি না তো ভাই, মাথা ঘুরছে। ওটা কি হে? গোবরের গাদা নাকি? না 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 না, নীলবসনা সুন্দরী। তার পাশে কি আছে বলো দেখি। আমি বললুম, একটা ভাড়া মটর। না 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 না, শ্যাওড়া গাছে পা দিয়ে মাথা নিচু করে একটা পেতনি ঝুলছে নাকি হে? ওটা প্রতীক্ষা, রাজকন্যা প্রাসাদ শিখরে বসে আছে। আমি গোটা কয়েক খাবি খেলুম, একটু সামলে নিয়ে বললুম, আচ্ছা, রাজকন্যা প্রাসাদ শিখরে কেন প্রতীক্ষা করছে? ঘুড়ি ধরতে চায় নাকি? তখন বেজার হয়ে বললে, ঘুড়ি ধরবে কেন? রাজপুত্র পক্ষীরা যে আসবে কি না, সেই জন্য ওয়েট করে আছে ওখানে। ও, তার এধারে যেটা দেখছো, থাক থাক থাক, আর দরকার নেই। যা বলেছো ভাই। হ্যাঁ, কলকাতার আর্টিস্ট হাউস এর কাছে একেবারেই নাবালো। ঠিকই বলেছে, কিন্তু এসব মডার্ন আর্ট রাতারাতি তুমি পেলে কোথায়? পাবো আবার কোথায়? অ্যাঁ, মাথা ঘুরে পড়েই যাচ্ছিল। অনেক কষ্টে সামাল দিতে হলো। তপনের মুখটা আমি ভালো করে দেখতে পেলুম না, শুধু ওর পরিপাটি ছাঁটাই করা গোপজোড়াই নাচতে লাগলো আমার চোখের সামনে। আমারও প্রথমে খেয়াল হয়নি। তপন বলে চলল, ঘর সাজাতে সাজাতে হঠাৎ নজরে পড়ল। দেখি দেওয়ালে রাধাকেষ্ট, কালীঘাটের পট, মারবোনা কার্পেটের প্রতি পরম গুরু বাঁধানো কোনো এক সাহেবের সঙ্গে তোলা বাবার অফিসের এক পেল্লায় গ্রুপ ফটো। রাবিশ! এসব দেখলে মিসেস ঘোষাল, হ্যাঁ, ঘোষাল নিশ্চয়ই মাথা ঘুরে পড়ে যেতেন। তাই ভাবলুম, নিজেই যা পারি করে ফেলি। মডার্ন আর্ট তো কেউ বোঝে না, আমার ছবি দিয়েই কি 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 কিষ্কিন্দা কাণ্ড করতে চাও? না না না, কিস্তিমাত করতে চাই। ব্যাস, লাল নীল পেন্সিল কালি এইসব নিয়ে বসে গেলুম। বললে বিশ্বাস করবে না, মাত্র 2 ঘন্টায় 12খানা ছবি ম্যানেজ করে ফেলেছি। কি মনে হয় তোমার? ইমপ্রেসড হবে না ভদ্রমহিলা, মানে মিসেস গো? আমি ঘোল বলতে যাচ্ছিল, কিন্তু আর বলা গেল না। পৃথিবীতে অনেক রকমের শখ আছে। কোনো শখ সহ্য করা যায়,
কোনোটা স্রেফ ধরাশয় করে ফেলে মানুষকে। আমার গলা শুকিয়ে উঠল, বোঁ করতে লাগলো মাথার ভেতরে। দেখলুম সামনেই টিপয়ের ওপর একটা কাঁচের জগে লাল রঙের কি রয়েছে, নিশ্চয়ই শরবত। তার ওরই এক গ্লাস খাওয়া যাক, নইলে তপনের কলা চর্চার এই গদাঘাত আমি সইতে পারবো না। গেলাস কই, গেলাস কই? গেলাস নেই। জগ শুদ্ধ তুলে গলায় ঢালতে যাচ্ছি, হা করে সেটা কেড়ে নিল তপন। আরে আরে আরে, খেও না, খেও না, খেও না, মারা পড়ে যাবে তো। মারা পড়বো কেন? শরবত খেয়ে কেউ কি মারা পড়ে নাকি? আমি আবার হাত বাড়ালুম জগটার দিকে। কে বলেছে তোমায় শরবত? জগটা নিয়ে তপন চট করে সরে গেল নাগালের বাইরে। ও তো কালি মেশানো লাল জল, ওর ভেতরে রয়েছে দুটো জ্যান্ত ট্যাংরা মাছ। ধাঁ করে গলায় ঢুকে গেলে আর দেখতে হবে না। মানে মিসেস ঘো 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 মোরুগ্গে সেই ভদ্রমহিলাকে চমকে দেবার জন্য তখন আকুপাকু করতে লাগলো, আর আমি বিধ্বস্ত হয়ে ধপাস করে সামনের চেয়ারটাতেই বসে পড়লুম। আর বসে পড়বার সঙ্গে সঙ্গে মনে হলো তপনের এই আর্টিস্ট্রি হাউসে আরো মিনিট দুয়েক থাকলেই একটা শোচনীয় দুর্ঘটনা ঘটে যাবে। হয় আমি প্রাণ নিয়ে পালাবো, নইলে আমার জান এখানেই বেরিয়ে যাবে, আমাকে না জানান দিয়েই। ভেবে চিনতে দেখলুম আমার দিক থেকে প্রথমটাই সুবিধে, এবং আমি উঠে দাঁড়াতে গেলুম। কিন্তু সংসারে বসে পড়া যত সহজ, উঠে দাঁড়ানো তার চেয়ে ঢের কঠিন। দেখলাম চেয়ারটার দুটো অভিসন্ধি, হয় আমাকে টেনে রাখতে চায়, নইলে আমার সঙ্গে উঠে আসতে চায়। কোনো মতলবটাই তো ভালো বলে বোধ হচ্ছে না। এবার কুটিল সন্দেহে আমার মন ভরে গেল। ব্যাপার কি হে তপন, তোমার চেয়ার যে আমায় ছাড়তেই চায় না, এর মানে কি? ছাড়তে চায় না? তপন তার সরু গোপ আলো করে মনোরম একটা হাসি হাসল। ও কিছু নয়, বার্নিশ। কিছু নয় বার্নিশ? এ কিসের বার্নিশ? চেয়ারের সঙ্গে চেপে ধরবে বার্নিশের এত বাড়াবাড়ি বা কেন? মরিয়া হয়ে দাপাদাপি শুরু করে দিলুম আমি। পরিষ্কার বুঝতে পারলুম এই চেয়ার ছাড়বার আগে অনেকখানি জামা কাপড় এবং বেশ কিছুটা ঘাড়ের চামড়ার মায়া আমায় পরিত্যাগ করতে হবে। আর একসঙ্গে এতখানি ত্যাগ স্বীকার আপাতত সম্ভব নয় বলেই মনে হলো আমার। তপন উৎসাহ দিয়ে বললে, ট্রাই 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 আগেন, ঠিক উঠে পড়বে। মানে গদের আঠাটা একটু বেশি পড়ে গেছে কিনা তাইতেই। গদের আঠা? ইয়ে, ওই গদের সঙ্গে লাল জুতোর কালি মিশিয়েই তো বার্নিশটা তৈরি করেছিলাম কিনা। আমার অরিজিনাল ওর ফর শুনে আমার প্রাণ ধরপড় করে উঠল। আমি হাহাকার করে বললুম, তুমি ক্রিমিনাল, তোমার ফাঁসি হওয়া উচিত। তারপরেই টু বি আর নট টু বি, দ্যাটস দ্য কোশ্চেন। সমস্ত ইচ্ছা শক্তি দিয়ে ভাবতে চেষ্টা করলুম। আমি হাওয়াই, আমি উল্কা, আমি রকেট, আমি ভোস্টক নাম্বার 55, একটা লম্ফন এবং আমার জামার আর্তনাদ। ছিটকে উঠে দেয়ালে ঠিকরে পড়লাম। আমি নির্বাসন। নাকে দারুণ চোট লেগেছিল, কিন্তু জামা কাপড়ের দিকে তাকিয়ে সেই ব্যথা নিতান্তই মরীচিকা বলে মনে হলো। দেখি জামা কাপড় বার্নিশের রঙে একাকার, আর পাঞ্জাবের খানিকটা অংশ জয়ধ্বজার মতন উঠছে চেয়ারের গায়ে। আদ্যির নতুন জামাটা এক ধোপের বেশি গায়ে পড়িনি। আমি চেঁ টেঁ করে আর্তনাদ করলাম, এই তপন, আমি তোমার নামে কেস করব, বুঝলে? তপন
কি বলতে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে বাইরে থেকে ভারী কি মেয়েলি গলার ডাক এলো, তপন আছো? তপন! এসে গেছেন। তপন চিরবিরিয়ে উঠল, আসুন মাসিমা, আসুন। তারপর ধিক্কার ভরা গলায়, যেন সব অপরাধী আমার, এমনিভাবে বলে চলল, ছি 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 ছি, কি একটা সিন ক্রিয়েট করলে! আর কার্পেটটাও কি বিশ্রীভাবে পুচকে দিলে, দেখো তো ওদিকে। রাম রাম! রাগের মধ্যেও বলতে যাচ্ছিল, ভদ্রমহিলা ঘরে ঢোকার আগে ওই মারাত্মক চেয়ার তিনটে সরাও, কার্পেটটা না হয় পরেই সরিও। কিন্তু ঠিক তক্ষুনি একই সঙ্গে দুটো ঘটনা ঘটল, যাকে বলে ডবল অ্যাকশন। তপন এধার থেকে কুঁচকে যাওয়া কার্পেটে জোরে একটা টান মারল, যাতে কার্পেটটা শটাং হয়, আর ওদিক থেকে চৌকাঠ পেরিয়ে সেই মুহূর্তেই ঘরে পা দিলেন মিসেস ঘোষাল। চকিতের জন্য আমি দেখতে পেলুম একখানা গোল মুখ, কালো ফ্রেমের একজোড়া বিরাট চশমা, একটা চওড়া শাড়ির পাড়, একটা ঝুলন্ত ভ্যানিটি ব্যাগ, এবং পরক্ষণেই কানে এলো একটা তীক্ষ্ণ চিৎকার, ও মা গো! গোল মুখখানা, চশমা, ব্যাগ এবং একটা বপু মুহূর্তের মধ্যে দ্বিগুণ বেগে দরজার বাইরে অদৃশ্য হয়ে গেল। জুতো পরা একজোড়া পা একবার শূন্যে নেচে উঠল, থপাত করে কি যেন আছড়ে পড়ল, সিঁড়ি বেয়ে কে যেন ডিগবাজি খেল। তারপরে অল কোয়াইট অন দি ফ্রন্ট ডোর। মিসেস ঘোষাল হয়ে যিনি আবির্ভূত হয়েছিলেন, মিসেস ঘোল হয়ে গড়িয়ে চলে গেলেন তিনি। এমনি হয়ে থাকে, অন্তত বিজ্ঞান তাই বলে। কার্পেটের কোনায় পা থাকলে এবং সেই অবস্থায় কার্পেটে হ্যাঁচকা টান পড়লে সেই পদাধিকারী বা পদাধিকারিণী মধ্যাকর্ষণের স্বাভাবিক নিয়মটাই মানতে বাধ্য। চিরদিনই তো তাই মেনে আসছে। তারই প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখে আমি মুগ্ধ হয়ে চেয়ে রইলুম। বাইরের বাগান কাঁপিয়ে দ্রুত পদধ্বনি উঠেছে, প্রাণ হাতে করে পালাচ্ছে কেউ। তাকে ফার্স্ট এইড নেয়ানো যাবে না বলেই মনে হলো আমার। তপন কার্পেটের উপর বসে পড়েছে, তারই আঁকা ছবি সেই গোবর গাদা গাদা না কি সব নির্বাসনা সুন্দরীর মতন গাবদা হয়ে বসে আছে। আমি বলতে যাচ্ছিলুম, অন্তত ভদ্রমহিলা এই যাত্রায় তোমার মারাত্মক চেয়ারের হাত থেকে তো বেঁচে গেলেন। কিন্তু সব সান্ত্বনায় তো দেওয়া যায় না সবসময়। আরো নিজের নতুন পাঞ্জাবির আধখানা চেয়ারের গায়ে ধ্বজার মতনই শোভা পাচ্ছে তখনও। কাজে কাজে চুপ। নমস্কার। গল্পটা কেমন শুনলে? গল্পটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।